থেকে জেলা, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, গোটা বাংলার মানুষের কষ্ট, দুঃখ, যন্ত্রণা নিয়ে আমরা প্রশ্ন করি, বুক চিতিয়ে চোখে চোখ রেখে আলোচনা করি। আজ যা খবরে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, সরাসরি জানাবে স্টুডিওতে পৌলমী। সন্তু, রাজ্যের দিকে দিকে বেআইনি বাজি কারখানার ছবি আমরা দেখেছি এবং বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাও আমরা দেখেছি। দত্তপুকুর, বজবজ, এগরার খাদিকুল, আর সেই তালিকায় নতুন সংযোজন কি না পাথর প্রতিমা। পাথর প্রতিমার ঘটনা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে। কেননা পাথর প্রতিমায় যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বিস্ফোরণ স্থল থেকে মাত্র কয়েক মিটার দূরেই ছিল পুলিশ ফাঁড়ি। তাহলে কি পুলিশ কিছুই জানতো না? গতকাল আমরা দেখলাম যে এডিজি দক্ষিণবঙ্গ তিনি স্পষ্ট বলছেন যে পুলিশের পক্ষে সবকিছু জানা সম্ভব নয়, পুলিশের পক্ষে বাড়ি বাড়ি ঢুকে নজর রাখা সম্ভব নয়। তখন প্রশ্ন উঠছে, তাহলে কাদের পক্ষে সম্ভব? ইন্টেলিজেন্স কি একেবারেই ব্যর্থ? পুলিশ প্রশাসন তাহলে কি করছে? কি তাদের কাজ? এভাবে ব্যাঙের ছাতার মতো বেআইনি বাজি কারখানাগুলো গড়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন যে সবুজ বাজির ক্লাস্টার তৈরি হবে, একেবারে ভরামুখ করে তিনি বলতেন গাল ভরা কথা। কিন্তু তারপরে আমরা দেখছি রাজ্যের পরিস্থিতি সেই তিমিরে রয়ে গিয়েছে। একের পর এক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা বারবার প্রশ্ন তুলে দিচ্ছে, এইভাবে সাধারণ মানুষের জীবন বাজি রেখে এগিয়ে চলা আর কতদিন? আবার বিরোধীরা প্রশ্ন করছে যে কর্মসংস্থান কোথায়? রাজ্যে যদি কর্মসংস্থান না থাকে তাহলে বাজি শিল্পই হবে, চপ শিল্পই হবে। মানুষজন জানে যে সেখানে মৃত্যু রয়েছে, মৃত্যু ফাঁদ রয়েছে, কিন্তু তারপরেও পেটের জ্বালা বড় জ্বালা। সেই পেটের টানেই মানুষকে যেতে হচ্ছে এই সমস্ত বাজি কারখানাতে কাজ করবার জন্য। এগরা খাদিকুলের ঘটনা আমরা দেখেছিলাম, যা স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশবাসীকে। একের পর এক মৃত্যু, একের পর এক প্রশ্ন তুলে দিয়েছিল। কিন্তু তারপরেও পরিস্থিতি যে এতটুকু বদলায়নি তা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে দত্তপুকুরের ঘটনা, বজবজের ঘটনা, আর এবার পাথর প্রতিমার ঘটনা। ভাবুন একবার, পরিবারের 11 জন সদস্য, সেই 11 জন সদস্যকে নিয়ে বাজি মজুত করে রাখা হয়েছে। আর সেই বাজি বিস্ফোরণের তীব্রতা, অর্থাৎ যে বিস্ফোরণটা ঘটেছিল তার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঢালাই করা বাড়ি তার একাংশ পুরোপুরি ভেঙে গিয়েছে, একেবারে চিলেকোঠার ছাদ উড়ে গিয়েছে, ফাটল ধরে গিয়েছে সিঁড়ির অংশে। আর 11 জন পরিবারের সদস্যের মধ্যে মাত্র বেঁচে রয়েছেন 3 জন, 8 জনের মৃত্যু হয়েছে। গোটা পরিবার তো ভেসে গিয়েছে এবং একই সঙ্গে স্থানীয়রা বারবার বলছেন যে একটা মাসোহারার ব্যাপার ছিল, অর্থাৎ লাইসেন্স উত্তীর্ণ হয়ে গিয়েছিল সেই বাজি কারখানা, তারপরেও কিভাবে বাজি তৈরি হচ্ছিল? তাহলে কি স্থানীয় প্রশাসনের সঙ্গে কোনো সাটগাঁট ছিল? যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে স্থানীয়রা বলছেন যে সেখানে নাকি মাসোহারা নিত পুলিশ। তাহলে ভাবুন একবার, সেই পুলিশ প্রশাসন কি বলছে যে তাদের পক্ষে সম্ভব নয়, কোথায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া সম্ভব নয়, কিন্তু পুলিশের পক্ষে কি এইভাবে মাসোহারা নেওয়া সম্ভব? আমরা এই নিয়ে আরো আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিজেপির মুখপাত্র জগন্নাথ চ্যাটার্জি। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একের পর এক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। মানুষ তো জানে যে মরণ ফাঁদ রয়েছে, মৃত্যু ফাঁদ রয়েছে। তাহলে কি পেটের জ্বালা বড় জ্বালা, তাই পেটের টানে তাদেরকে মৃত্যু ফাঁদের দিকে এগিয়ে যেতে হচ্ছে আর এইভাবেই বেঠকে প্রাণ হারাতে হচ্ছে? দেখুন, এটাকে নিছক বাজি কারখানার বিস্ফোরণ হিসেবে দেখলে চলবে না, কারণ এ তো শুধুমাত্র প্রথম পাথর প্রতিমায় ঘটলো তেমন নয়। এর আগে মালদাতে একই ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদে একই ঘটনা ঘটেছে, দক্ষিণ 24 পরগনায় আকছার, চম্পাহাটি ইত্যাদি জায়গায় ঘটতে থাকে, উত্তর 24 পরগনায় ঘটেছে দত্তপুকুরে। এবং আমি এটি তথ্য দেখছিলাম যে 1996 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিবিসি একটি গবেষণামূলক রিপোর্ট করেছে। বিবিসির বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তাদেরই একটি রিপোর্ট আমি উদ্ধৃত করতে চাই। তারা বলছে যে পশ্চিমবঙ্গে এই ধরনের বোমা বিস্ফোরণে, কুট বোমা বিস্ফোরণ, বাজি কারখানার বিস্ফোরণে এখনো পর্যন্ত 94 জনের মৃত্যু হয়েছে। এবং আরো জানলে অবাক হবেন যে 556 জন শিশুর মৃত্যু হয়েছে, বাচ্চারা। আপনারাই খবর দেখিয়েছেন কলকাতাতে বল ভেবে লাথি মারতে গিয়ে কত বাচ্চা সাম্প্রতিককালে মারা গেছে। বাইপাসের ধারে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে, ভাঙড়ে ঘটনা ঘটেছে, সোনারপুরের দিকে ঘটনা ঘটেছে এবং 471 জন ইনজিওর্ড হয়েছে। তো এই 96 থেকে 2024 পর্যন্ত প্রতি 18 দিনে একটি করে বোমা বিস্ফোরণের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে। আমার তো এটা মনে হচ্ছে যে মাননীয়া লন্ডন গেছিলেন, তো লন্ডনে গিয়ে তাই পশ্চিমবঙ্গের যে একমাত্র শিল্প, বোমা শিল্প, ক্রুড বোমা শিল্প বা পেটো শিল্প, সে ব্যাপারে তিনি কোনো উল্লেখ করে আসেননি। যে পশ্চিমবঙ্গে শিল্পায়ন করতে এলে স্বাগত জানানোর জন্য আমরা একটু বোমা ছুড়ি,
এই যে সংস্কৃতি বাংলার তিনি 15 বছরে আরো ফুলে ফলে বিকশিত করেছেন, সেটা তো লন্ডনে উনি কেলক কলেজে বলে আসেননি। আমার মনে হয় পাথর মতিমার বোমা কারবারিরা এটা নিয়ে একদমই তাই। জগন্নাথ বাবু, আপনার কথা সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়েছিলেন এবং শিল্পের জন্য গালভরা কথা বলেছিলেন, কিন্তু তিনি এই বোমা শিল্পের কথা বলেননি। কিন্তু তিনি তো নিজে পুলিশ মন্ত্রী, আর তার পুলিশ কি বলছে যে তাদের পক্ষে নজর রাখা সম্ভব নয়, তাদের পক্ষে সবটা জানা সম্ভব নয়, বাড়ি বাড়ি ঢুকে খোঁজ নেওয়া সম্ভব নয়। এই কথা বলছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তাহলে পুলিশ যদি না জানে তাহলে জানবেটাকে? পুলিশ তো মাসোয়ারা নিচ্ছিল সেখান থেকে, তাহলে পুলিশ জানে না বলছে আবার মাসোয়ারা নিচ্ছে, তাতে একমুখে দুরকম কথা হয়ে যাচ্ছে। একদমই ঠিক কথা বলেছেন। যদি পুলিশ এই কাজ না করবে, পুলিশ যদি এই খোঁজ না রাখবে, তো কে খোঁজ রাখবে? রিপাবলিক বাংলা না ভারতীয় জনতা পার্টি? আমরা দুজনেই খোঁজ রাখতে পারি। চতুর্থ স্তম্ভের প্রতিনিধি হিসেবে সংবাদ মাধ্যম এবং বিরোধী দল হিসেবে আমরা, এবং আমরা তো বারবার দেখাই, চোখে আঙুল দিয়ে দেখানোর মতো দেখায়, এবং তাতেও যদি এই সরকারের টনক না নড়ে, মিডিয়ার এত বড় কভারেজের পরেও যদি টনক না নড়ে, তাহলে বুঝতে হবে যে এই পুরো বোমা কারখানাগুলি চালানোর জন্য, কারণ যেহেতু ইলেকশন ইজ অ্যাপ্রোচিং, ইলেকশন আসছে, তো তার ফলেতে এই ইলেকশনে এই বাজি কারখানার মশলা দিয়েই তো পেটো বানানো হয়। তো এই পেটো কারখানা, পেটোগুলো মজুত করার জন্য, ক্রুড বোমা মজুত করার জন্য এই কারখানাগুলির ব্যবহার হয়, এবং তাতে পুলিশ, তৃণমূলী গুন্ডা, দুষ্কৃতী এবং শাসক দলের মাথা যারা, তাদের প্রচ্ছন্ন মদত থাকে। তা না হলে আকছার, ওই কোন রকমের লাইসেন্স ছাড়া, এক ধরনের লাইসেন্স নিয়ে আরেক ধরনের জিনিস তৈরি করা, এই জিনিস আকছার চলতে পারে না। এই সংস্কৃতি পশ্চিমবঙ্গে বহুদিন ধরে চলে আসছে, এবং তৃণমূল কংগ্রেসের আমলে এই বাজি কারখানা এবং বাজি কারখানার পেছনে থেকে বোমা তৈরি করা একটি কার্যত কুটির শিল্পে পরিণত হয়েছে। এবং শুধু কুটির শিল্প নয়, এটার ব্যবহার এবং এর প্রাতিষ্ঠানিকতা, এর জন্য সম্পূর্ণরূপে রাজ্যের পুলিশ মন্ত্রী দায়ী। কারণ আপনারা জানেন যে কোথাও একটি বোমা বিস্ফোরণ ঘটলে যে 7টি প্রাণ চলে গেল পাথর প্রতিমা ডোলাহাটে, এই প্রাণ কি মুখ্যমন্ত্রী ফিরিয়ে দিতে পারবেন? আর কি করে একজন দায়িত্ব জ্ঞানহীন মন্ত্রী? সেক্ষেত্রে জগন্নাথ বাবু, আপনি বলতে চাইছেন যে একেবারে সমানুপাতিক একটা সম্পর্ক, একদিকে বাজি বোমা তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, সামনে রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে, তাহলে এই বোমা বাজিটা প্রয়োজন রয়েছে, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিচ্ছেন। তাহলে কোথাও গিয়ে কি আত্মবিশ্বাসের অভাব হচ্ছে, কোথাও গিয়ে মনোবল হারিয়ে যাচ্ছে, তাই কি এই বাজি বোমা এগুলোকে প্রশ্রয় দিতে হচ্ছে? কেননা 2026-এর জন্য ভবিষ্যতের কথা ভেবে এগুলোকে প্রশ্রয় দিতে হচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা এমনি খারাপ হয়ে গেছে। উনি তো বাংলায় একজন ঘৃণিত জীব হয়ে গেছিলেন, মানুষের ঘৃণা ওনাকে আচ্ছন্ন করে ফেলেছে। কিন্তু বিদেশের মাটিতে গিয়েও উনি দেখলেন যে বিদেশের বাঙালিরাও তাকে প্রশ্ন করতে ছাড়ছে না, এবং ফেরত আসার পর তার মাথার মস্তিষ্ক বিকৃতি এমন চরম পর্যায়ে গেছে যে তিনি ঈদের নামাজে গিয়ে নিজের ধর্মকে বলছেন গন্দা ধর্ম। কারণ তিনি বুঝতে পারছেন যে হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালি, তারা মনের প্রাণে ঠিক করে নিয়েছে 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে তারা অতীত করে ফেলবে। তাই যখন অতীত হয়ে যাচ্ছেন, তিনি যখন নিজের ভবিষ্যৎ নিজে পড়তে পারছেন, তখন তার সামনে একটাই পথ, তা হচ্ছে যে কোনো মূল্যে আঁকড়ে ধরে থেকে যত রকমের অপকর্ম করে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করা। কিন্তু তারপরেও এই চেষ্টা হবে না, তার দুধেল গাইরাও তাকে এবার লাথি মারবে। সেক্ষেত্রে জগন্নাথ বাবু, দুধেল গাইরা তাকে কি ব্যবহার করবে সেটা তো সময় বলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে যে মন্তব্যগুলো করছে তাতে আগামী দিনে মাটি কি শক্ত হবে নাকি মাটি আরো আলগা হয়ে যাবে? মাটি আলগা হওয়ার জন্যই তিনি 3 প্রকার জীবের সঙ্গে এক অদ্ভুত ত্রিকোণ প্রেম রচনা করেছেন। এটি হচ্ছে দুষ্কৃতী, তৃণমূলের স্থানীয় একাংশ, নোংরা রাজনীতিবিদ এবং পুলিশের একাংশ। যাবতীয় পশ্চিমবঙ্গের অপকর্ম রচনার মূল কারিগর হচ্ছে এই 3-এর মেলবন্ধন বা এই 3-এর ত্রিকোণ প্রেম। যে কোনো একটি জায়গায় আপনি ডোলাহাটেও যদি খোঁজ নেন, পাথর প্রতিমাও, ওখানকার দুষ্কৃতীদের সংরক্ষণে, পুলিশের প্রচ্ছন্ন মদতে এবং তৃণমূলের দ্বারা পরিপুষ্ট হয়ে এই বাজি কারখানা এবং তার পিছনে ক্রুড বোমা সঞ্চয় চলছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জায়গাতে এই পরিস্থিতি, এই ফ্র্যাঞ্চাইজি দিয়ে রেখেছেন, এবং এই ফ্র্যাঞ্চাইজি প্রাপকদের একটাই কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার বলতেন, জগন্নাথ বাবু বারবার বলতেন যে গ্রিন বাজির মানে সবুজ বাজির ক্লাস্টার তৈরি হবে, তাহলে এগুলো কি একটা ফাঁকা আওয়াজ? খুব সংক্ষেপে। গ্রিন বাজির মানে কি তিনি আদৌ নিজে বোঝেন?
কেউ হয়তো একটা চিট দিয়ে দিয়েছিল, সেই চিট দিয়ে বলে দিয়েছিলেন গ্রিন বাজি তৈরি করার জন্য যে পরিসর, যে পরিবেশ, যে কন্ট্রোল, পরিবেশ দপ্তরের যে কন্ট্রোল থাকা দরকার এই পুরো সিস্টেমের উপর, সেটা কি পশ্চিমবঙ্গে আছে? যেখানে পাটুলির মাঠে, ভাঙড়ের মাঠে, লালবাজারের দোরগোড়ায় কলকাতা শহরে ক্রুড বোমা পাওয়া যায়, সেখানে কোথায় উনি গ্রিন বাজি তৈরি করবেন? একদমই তাই। রাজ্যের যদি সমস্ত জায়গাটাই করাপ্টেড হয়ে যায় তাহলে এগোবে কিভাবে? আর সত্যি সবুজবাদীর ক্লাস্টার আদৌ কি তৈরি হবে নাকি প্রশ্রয় দিচ্ছে রাজ্যের শাসক দল অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে। পাথর প্রতিমায় বাজি কারখানার বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের জেরে 8 জন একই পরিবারের সদস্যের প্রাণ গিয়েছে এবং তারপর প্রশ্ন উঠছে যে দিকে দিকে এইভাবে বাজি কারখানা ঘন বসতিপূর্ণ এলাকায় কিভাবে গজিয়ে উঠছে এবং এই বাজি কারখানাগুলোর লাইসেন্স কিভাবেই বা পাওয়া যাচ্ছে। মূলত এই 8 জন মারা যাওয়ার পর আরো বড় প্রশ্ন তুলে দিচ্ছে এগরা, দত্তপুকুর। এই এত বিস্ফোরণের পর কেন পুলিশের এখনো পর্যন্ত হুঁশ ফিরল না? অন্যদিকে আরো ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে এই পাথর প্রতিমার বাজি কারখানা বা বাজি মজুদকে কেন্দ্র করে। মূলত এখানের যারা বসতি এবং একই সঙ্গে যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়িরই আত্মীয় তিনি জানাচ্ছেন যে পুলিশ আসতো প্রত্যেক মাসে এবং তারা টাকা নিয়ে যেত বা ঘুষ নিয়ে যেত যাতে সেই লাইসেন্স বা সেই কাজ চলতে পারে, বাজি মজুদ বা বাজি তৈরি করার কাজ চলতে পারে। ক্যামেরা বিশ্বরূপের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।